নাজমুস সাকিব, কন্টেন্ট ক্রিয়েটর, ভিউ ব্যবসায়ী। হ্যাঁ, আমি মনে করি সে একজন ভিউ ব্যবসায়ী। এটা আমার কাছে মনে হচ্ছিল প্রথমত। দ্বিতীয়ত, আমার পরিচয়টা আমি দিই। আমার আম্মা, ঠিক আছে, উনি বলছে যে আমি বেনজির সাহেবের গাড়ির ড্রাইভার ছিলাম। তো এই হচ্ছে কালেক্ট করা সবগুলো সম্ভব হয়নি, বাসায় আমাদের থাকে না তো এগুলো, এত কোথা থেকে রাখবো? এটা অনেক কষ্ট করে খুঁজে পেলাম। 2015 সালে 30 ডিসেম্বর আমার আম্মা কাউন্সিলর, পৌরসভা প্রার্থী হিসেবে নির্বাচন করেছিল একজন, এবং পাশ করেছিল। সে হচ্ছে 2001 সাল থেকে মোটামুটি কাউন্সিলর হিসেবে ছিল। প্রত্যেকটা নির্বাচনে সে 80-90% ভোট পেয়ে নির্বাচিত হইতো। একজন কাউন্সিলরের ছেলে আমি, তাহলে আমি কি করে একজন ড্রাইভার গেল? আমি যখন ঢাকায় বিজনেস শুরু করি, এটা হচ্ছে তারই একটা ট্রেড লাইসেন্সের কপি, আগে হাতে লেখা ছিল। হ্যাঁ, এটা হচ্ছে এইখানে তারিখ দেওয়া আছে। তুমি তারিখটা বলে দাও। 27/1/2010। 2010 সালে আমার ট্রেড লাইসেন্স। কিসের বিজনেস সেটা বলে দাও। এটা হচ্ছে এনআর অ্যাডভার্টাইজিং। আমি বিজ্ঞাপন নির্মাণ এবং যতগুলো চ্যানেল ছিল, প্রত্যেকটা চ্যানেলে আমি বুকিং চালাইতাম। প্লাস এডিট প্যানেল ছিল, আমার সিজি সহ এডিট প্যানেল। আমরা গ্রামীণ ফোনের, সিডি সেলের বিভিন্ন বিজ্ঞাপনের সিজি তৈরি করতাম এবং বিজ্ঞাপন বুকিং চালাতাম। এটা হচ্ছে এনআর অ্যাডভার্টাইজিং এর। হয়তো অনেক চ্যানেলের আগে পুরাতন যারা ছিল, আমাদের আন্ডারে অনেক লোক তখন জবও করতো, যে সিজি এডিটর, মানে অনেক সেকশন গুলো আমাদের এখানেই ছিল, ফটোগ্রাফার। আমি আমার এলাকায়, আমার আম্মার যখন বয়স হয়ে গেল, তখন ভাবলাম যে এলাকার লোকজন চাচ্ছিল যে আমি নির্বাচন করি, মানে মায়ের জায়গায়। দেখা গেছে যে আমি তো কাউন্সিলর হিসেবে আমার সাথে যায় না। হ্যাঁ, তো এই জন্য আমি আমার এলাকার সবাই বলে যে মেয়র পদপ্রার্থী হিসেবে যেন আমি ইলেকশন করি। 2020 সাল, 2020 সালে মেয়র পদপ্রার্থী হিসেবে স্বতন্ত্র থেকে আমি নির্বাচন করছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই, ছিলাম না। এখানে আনিসুর রহমান উনি হলো বিএনপি থেকে মেয়র পদপ্রার্থী, তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল আওয়ামী লীগের প্রার্থী, আর আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচন করেছিলাম। এটা হচ্ছে জয়পুরহাট জেলার কালাই পৌরসভা। এখানে আমি মেয়র পদপ্রার্থী হিসেবে নির্বাচন করেছি, 2 বার করেছি। এটা প্রথমবার একটা আমি দেখালাম। এটা হচ্ছে নির্বাচনী ওই সময়ের পোস্টার মেয়র পদে। হ্যাঁ, এটা হচ্ছে পোস্টার, যাকে এগুলো কালেক্ট করে রেখেছিলাম বলে আজকে আমি দেখাতে পারতেছি। এফডিসিতে পরিচালক হিসেবে আমি নাম লেখাই। সেটা হলো 2016 সালে প্রথম সিনেমা জান রে, এটার পরিচালক হিসেবে ওখানে এন্ট্রি হই, আমি সিনেমা তৈরি করি। যাই হোক, তারপরে বেসামাল ছবি করেছি। এই হচ্ছে আমার পরিচয়। তাহলে আমি কিভাবে একজন মানে ড্রাইভার হতে পারি আসলে মাথায় আসে না। আমার পকেটে আমার নিজের গাড়ি নিজে চালাই। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স একটু দেখলে বোঝা যাবে যে সে হচ্ছে অপেশাদারী ড্রাইভার। নিজে চালাই। আগে ড্রাইভার রাখছিলাম, যাই হোক বিভিন্ন কারণে ড্রাইভারকে বাদ দিছি। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। তার লাইসেন্সটা কত সালে করেছো সেটা বলো। 18 সালে। আমার এটা হচ্ছে 18 সালের ড্রাইভিং লাইসেন্স করা। তাহলে 18 সালে যে আমি যে ড্রাইভার নই, মানে ড্রাইভার মানে নিজের গাড়ি নিজে চালাই, বাট আমি কারো মানে ব্যক্তির আমি ড্রাইভার নই। উনি বলেছিল বেনজির সাহেবের ড্রাইভার হচ্ছে আমার হাজবেন্ড। হ্যাঁ, সে নাকি আমাদেরকে বিয়ে দিয়েছে। আমি বলি, সে বলছে যে আমি একজন ড্রাইভার, অর্থাৎ আমার সম্পর্কে যা বলছে টোটালটাই মিথ্যা, ভিত্তিহীন। অর্থাৎ তাহলে সে একজন মিথ্যে কথা বলছে, তাকে প্রুফ দিতে হবে যে আমি বেনজির সাহেবের ড্রাইভার ছিলাম। যদি প্রুফ দিতে না পারে তাহলে তার নামে প্রথমত আমি 100 কোটি টাকা মামলা করব। সে যতগুলো ভিউ মানে ভিডিও তৈরি করে তার মানে সবগুলোই তার মিথ্যে বলে প্রমাণিত হচ্ছে আমার কাছে। এবং এই জাতির কাছেও আমি প্রশ্ন রাখতেছি যে সে আমাকে ড্রাইভার হিসেবে বলছে যে আমি তার জব করতাম, বেনজির সাহেবের আমি মানে পার্সোনাল ড্রাইভার ছিলাম। তাহলে জাতির কাছেও আমার প্রশ্ন, আপনারাও তাকে প্রশ্ন করেন, সে প্রুফ দেখ। প্রুফ দিতে না পারলে সে বলে দেখ, সরি বলুক যে আমার সম্পর্কে যা বলছে সব মিথ্যা এবং ভিত্তিহীন। অথবা আমাকে সমাজে ছোট করার জন্য, নিসুম রুবিনার হাজবেন্ডের হিসেবে আমাকে সমাজে ছোট করার জন্য একটা মিথ্যে নিউজ হয় টাকার বিনিময়ে করছে, না হলে আমার কাছে দুটা কারণ মনে হচ্ছে, সে দুটার একটা হবে। প্রথমত সে মোটা অঙ্কের টাকা পাইছে, মানে পূর্বের যে মামলাটা, এই মামলার প্রেক্ষিতে একে মিথ্যাবাদী প্রমাণ করার ট্রাই করতেছে, 1 টাকার বিনিময়ে সে কন্টেন্টটা তৈরি করছে। অথবা বিভিন্ন সময় বিভিন্ন দেশ, আমাদের দেশ থেকে
নারী শিশু পাচার হয়, ওই পাচারকারী উনিও একজন মাস্টার মাইন্ড হতে পারে। বাংলাদেশ থেকে অনেকে বিভিন্ন ভাবে হয়তো দেশের বাইরে পাচার করে। এই দাঁড়াও, কথা শেষ করো, আগে শেষ করো। আমার কাছে মনে হচ্ছে সে যে এই চক্রের সাথে যে ড্রাইভার, সে যদি সিম্পল একজন ড্রাইভার হইতো তাহলে সে আমাদের কাছে এসে মাপ চাইতো বা ক্ষমা টমা চেয়ে একটা সমাধানের মাধ্যমে এটা শেষ হয়ে যাইতো। আমরা মামলা করছি, তারা মানে আমাদের বিরুদ্ধে উল্টা মানে মিথ্যে প্রচারণা চালাচ্ছে, তাহলে ড্রাইভারকে বাঁচানোর জন্য, তাহলে ড্রাইভারটা সে তার কি হয়? আমার তো মনে হয় না সে আসলে ছোট কোনো ড্রাইভার মনে হচ্ছে না আমার, যে অপহরণকারী যে ছিল। কোর্টে প্রমাণ করবে, পুলিশ আছে, তদন্ত করবে, লয়ার আছে, বাট এই সমস্ত মানে নিউজ করে আমাকে সমাজের কাছে ছোট করতেছে। তাহলে কেন করতেছে? তাহলে আমি তাকে একজন কিডন্যাপারের সহযোগী মনে করি। যেহেতু আপনার পরিবারকে সে টার্ন দিয়েছে, সেক্ষেত্রে মামলার তার পরিবারকে আপনি টার্নবেন কি? আমি তার পরিবারকে টানবো। সে আসলে কে আমার কাছে মনে হচ্ছে, যদি সে একটা পরিবারের হয়ে থাকে, আমার পরিবারকে নিয়ে টান দিছে, যেহেতু এখন তার জন্ম পরিচয় থেকে আমি এখন টান দেবো। তার জন্ম কি আসলে ওই যে আমি আসলে বলতে পারি না সবকিছু, আমাদের মুখে তো গালি আসবে না, তার বাবারই পরিচয় নেই, বাবার পরিচয় নেই। আমি তার কাছে তার পরিচয় চাচ্ছি, সে প্রমাণ দিবে যে তার বাবা কে, তার মা কে। এখন তার পরিচয়টা আমাদের টানা দরকার, আপনারাও টানবেন যে আসলে সে এই টাইপ অড কথাগুলো দিয়ে যে নিউজটা করছে, যেটা শুনতেই একটু সে যে টাইপ মানে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করছে, আমার মনে হয় না যে একটা সুস্থ ধারার একটা ভালো পরিবারের কোন ব্যক্তি এই অড কথাগুলো সে বলতে পারে। সে মানে রাতে রানী মানে কি, আপনারা যদি সার্চ দিয়ে দেখেন, আপনি আপনার পরিবার নিয়ে তার কথাগুলো শুনতেই পারবেন না। ইম্পসিবল। আপনাদের কাছে আমার মানে বিচার আর কি, যে আপনারা কি করবেন দেখেন। আমার নাম হচ্ছে অ্যাডভোকেট একে ফয়সাল, আমি ঢাকা জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিসে আছি। আর প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা অনেক কষ্ট করে এখানে সময় নিয়ে নিউজ নিতে এসেছেন, এবং সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সাংবাদিক ভাইদেরকে আমরা সমাজের দর্পণ মনে করি। সমাজের প্রচলিত ঘটনা সবকিছু সাংবাদিক ভাইদের মাধ্যমেই কিন্তু আমাদের কাছে প্রতীয়মান হয়। আর এই মামলাটার যে বিষয়, এটি একটি অপহরণ মামলা হয়েছে। আর আদালতের বিচারাধীন মামলা নিয়ে আসলে খুব বেশি কথা বলার সুযোগ নেই, এই কারণে যেহেতু একটা মামলার যে এলিগেশন বা অভিযোগ, একটা লং টার্ম প্রসেসের পরে পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে প্রমাণ সাপেক্ষ বিষয়। চিত্রনায়িকা নিঝুম রুবিনার সাথে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি সামাজিক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কিন্তু একটা পোস্ট দিয়েছেন, যেখান থেকে ঘটনার সূত্রপাত শুরু। এই মামলার রাইট টু সু যখন থেকে ক্রিয়েট হয়েছে, তখন থেকেই উনি কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমে ওনার অ্যাক্টিভিটিটা শুরু করেছেন। পরবর্তীতে উনি বিজ্ঞজনদের সাথে এবং ওনার অভিভাবকদের সাথে পরামর্শ করে হাতিরঝিল থানায় একটি জিডি করেছেন। পরবর্তীতে উনি রামপুরা থানায় একটি মামলা দায়ের করেছেন এজাহারের মাধ্যমে। একটু বলে রাখি মামলার বিষয়গুলো। মামলা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে জিআর মামলা, একটা হচ্ছে সিআর মামলা। জিআর মামলাটাতে সাধারণত রাষ্ট্রবাদী থাকে এবং পুলিশের কাছে আপনি অভিযোগ দেওয়ার পরে পুলিশ এটা তদন্ত করে যদি সত্যতা পায়, সেই মর্মে পুলিশ কোর্টে সেটা ফরওয়ার্ড করে এফআইআর এর মাধ্যমে। আর সিআর মামলাটা যিনি বাদী কিংবা অভিযোগকারী, উনি সরাসরি কোর্টে দায়ের করেন। এখন এই মামলাটা কিন্তু জিআর মামলা, জেনারেল রেজিস্টার, অর্থাৎ উনি যখন থানার মধ্যে অভিযোগ দিয়েছেন, ওনার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে পুলিশ অফিসাররা তদন্ত করে ওনার এই ঘটনার সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এফআইআর করে মামলাটাকে কোর্টে ফরওয়ার্ড করেছেন। অর্থাৎ এই মামলার বাদী হচ্ছে বর্তমানে রাষ্ট্র। আর এই মামলায় আসামিকে পুলিশ, আমি বর্তমানে পুলিশের যে প্রেক্ষাপট, আমি রামপুরা থানা পুলিশকে, বিশেষ করে এই মামলার যিনি ইনভেস্টিগেশন অফিসার, ওনাকে ধন্যবাদ জানাই যে উনি অভিযোগের 12 ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। আসামিকে গ্রেপ্তার করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে কোর্টের মাধ্যমে, এবং বিগত 27 তারিখ বিগত 27 তারিখে আসামির পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়েছিল। আর বিগত 27 তারিখ আমি মালয়েশিয়ায় ছিলাম, কুয়ালালামপুরে, যার কারণে আমি সশরীরে কোর্টে উপস্থিত হতে পারিনি। আমাদের প্রতিনিধি যারা ছিলেন এবং প্রসিকিউশনের থেকে পাবলিক প্রসিকিউটর যিনি ছিলেন, উনি বাদী পক্ষে মামলাটা শুনানি করেছেন এবং আদালত এই মর্মে সন্তুষ্ট হয়েছেন যে ভিকটিমের সাথে যে ঘটনা ঘটেছে
প্রাথমিকভাবে আদালতও ধরে নিয়েছেন যে এই ঘটনাটা সত্য বা এমনটা হতে পারে, যার কারণেই কিন্তু আসামিকে এই মামলায় জামিন দেওয়া হয়নি। এখন অবধি সে জেলখানায় এখন অবধি আসামি কিন্তু জেল হাজতে আছেন। তো আমি ছোট্ট করে একটু বলতে চাই যে আসলে ঘটনাস্থলে আপনারা যেমন ছিলেন না, আমরাও ছিলাম না, বা এই ঘটনাটা তদন্ত চলছে। আগামী 26 তারিখ 26/2/2025 তারিখে এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আদালতে জমা দেওয়ার জন্য আদেশ আছে, এবং আসামি পক্ষ যতটুকু আমি জানি, আমি প্রাইভেসি মেনটেন করার জন্য সবকিছু বিষয়, যেহেতু মামলাটা আদালতে বিচারাধীন, আমি স্পেসিফিক সবকিছু তথ্য দিতে পারছি না, যে এখানে আইনগত কিছু বাধা থাকার কারণে। আমরা অপেক্ষা করছি যে এই মামলাটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ সাপেক্ষে প্রমাণ হবে যে আসলে সেদিন কি ঘটেছিল এবং যিনি অভিযুক্ত তিনি আসলেই অপরাধ করেছিলেন কিনা। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে, কথা দীর্ঘায়িত করব না, আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে একটু করে বলতে চাই যে যেমন উবারকে নিয়ে যদি বলি, যে উবারের মতো প্রতিষ্ঠান আমরা অনার করি, এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আমি মনে করি যে উবার কর্তৃপক্ষকে এখানে এগিয়ে আসা উচিত, যেহেতু উবার এমন একটা অ্যাপসের মাধ্যমে পরিচালিত হয়, ফিজিক্যালি উবারের কিন্তু ওই ধরনের আসলে কোনো ফিজিক্যালি মুভমেন্টটা নাই। সেক্ষেত্রে ভিকটিম কালকে আপনিও হতে পারেন, আমিও হতে পারি, যে কোনো কেউ হতে পারে। সেক্ষেত্রে আমি উবারকেও আহ্বান জানাবো যে আপনারা এই বিষয়টাকে সহযোগিতা করে আরো সচেতনতা বৃদ্ধি করে মানববন্ধন মানুষের জন্য আরো উপযোগী করে তোলেন। আর সাংবাদিক ভাইদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং খুব শীঘ্রই এই মামলার আরেকটি শুনানি আছে। আসামি পক্ষ জামিন নামঞ্জুর হওয়ার পরিপ্রেক্ষিতে ওনারা আদালতে আপিল করেছেন জামিনের জন্য। পরবর্তী শুনানির পরে আমরা আপনাদেরকে অবগত করব বিস্তারিত। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ। আমি ওনাকে 5 দিন টাইম দিলাম। 5 দিনের মধ্যে উনি যদি আজকে 12 তারিখ অলরেডি শেষের দিকে ইভিনিং, 5 দিনের মধ্যে উনি যদি ওনার ওই ভিডিওটা ডিলিট না করে, কিংবা উনি মানে জনসমন্বয়ে উনি যদি ক্ষমা না চান, যে উনি যা যা বলেছে প্রত্যেকটা উনি ভিত্তিহীন, প্রত্যেকটা মিথ্যা, যা আমার নামে যা যা বলেছেন, ওইটা যদি উনি না করে তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নিব।